দর্শক ফিরে এলাম ছোট বিরতি পরে। যে একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই যে আমরা যে জায়গাটায় সব থেকে বড় ভুলটা করে বসি যে আমার আশেপাশে কেউ গেছে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে, আমি ওটাতে ফিট করি কিনা এইটুকু দেখেই আমরা না সেখানে বোধহয় আমার কাজ হচ্ছে না বা আমি আমাকে কোনোভাবে ফিট করতে পারছি না, দেন প্রবলি গেট লস অ্যাবাউট দিস। আসলে কিন্তু অপরচুনিটি কোথায় আছে উই নেভার নো। আমরা অযথা ইমিগ্রেশনের জন্যে এত টাকা দিতে হবে, তার এত পার্সেন্টের অংশ আগে দিতে হবে, দিয়ে ভিসা হলে বাকিটুকু দিতে হবে, এই প্রলোভনে না পড়ে আমরা বোধহয় কিছুটা একটা ফ্র্যাকশনাল অ্যামাউন্ট যদি ডিস্ট্রিবিউট করি আমাদের প্রি অ্যাসেসমেন্টের জন্য, প্রবলি দ্যাট উইল বি দ্য বেস্ট ডিসিশন ইন ইয়োর লাইফ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি সিদ্দিক আপনার কাছে, যে আপনি বললেন এই 5টা ক্যাটাগরি। তো 5টা ক্যাটাগরির মধ্যে আমার মনে হয়েছে যে একটা জায়গায় আপনি বলেছেন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, যেটা সিইসির পরে বললেন আপনি। তো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বোধহয় একটু রিল্যাক্স দেন কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, যেটা আমি বুঝে নেব, আমি যাবো এরপরে আপনার কাছে এই ডিটেলসে। বাট এই 5টার মধ্যে এখন পর্যন্ত সব থেকে লুক্রেটিভ এবং সব থেকে পপুলার প্রোগ্রাম কোনটা এবং কেন? আচ্ছা, এই 5টা প্রোগ্রামের ভিতরে যদি আমি আসলে আমি ধরেন একজন সামান্য বা সামান্যই হই আর সাধারণই হই, আমি একজন অ্যাপ্লিক্যান্ট যার টাকা পয়সা, আত্মীয় স্বজন, বিজনেসের ধারণা, অথবা কোনো ক্যানাডিয়ানকে বিয়ে করতে পারবো কি পারবো না ইত্যাদি অনেক রকম জটিলতা মনে কাজ করে। এই ধরনের সংশয় যদি আমাদের থাকে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্রোগ্রাম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। আচ্ছা, এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামকে কেন আমি বেস্ট বলছি, কেন সবার জন্য সুইটেবল বলছি, তার অবশ্যই নির্দিষ্ট কিছু কারণ আছে। আমি সেই কারণগুলোকে একটু আনতে চাই। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা মূলত হচ্ছে, আমি বলবো, একটা স্বনির্ভর প্রোগ্রাম। আমি যদি আমার একান্ত ব্যক্তিগত অভিমত থেকে বলি, স্বনির্ভর এই কারণে বলছি, এখানে আমি কতটুকু পড়াশোনা করছি বা আমার রেজাল্ট কেমন, আইএলস কত স্কোর পেতে হবে, আমার টাকা পয়সা কত দেখাতে হবে, আমার এইজ কত, সবগুলো হচ্ছে কিন্তু আমি ভিত্তিক। মানে আদার্স ডিপেন্ডেন্সিটা কম। আমার আত্মীয় স্বজন আছে কিনা, আমার বিজনেস স্কিল আছে কিনা, আমি কোনো ক্যানাডিয়ান পিআর বা সিটিজেনের সাথে ম্যারিড কিনা, এই কথাগুলো কিন্তু এখানে আসছে না, বা আসলেও খুবই পার্শিয়াল। যেমন আমি যদি একটুখানি ব্রেকডাউন করতে আবার চেষ্টা করি, এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে কেউ এলিজিবল হচ্ছেন না, সেটা ডিপেন্ড করছে 100 মার্কসের উপরে। সেই 100 মার্কসের ভিতরে মিনিমাম আপনাকে 67 পেতে হবে, এবং ওই পুরো 67টাই মূলত হচ্ছে আসলে 100 না, 100-র ভিতরে 95 হচ্ছে নিজের স্কিলের উপরেই, বাকি 5 মার্কস অনলি সেটা হচ্ছে অ্যাডপশন। যে অ্যাডাপশনটা কিনা যদি আপনার ভাগ্যক্রমে কানাডাতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, সেই আত্মীয় স্বজনের জন্য আপনি 5 মার্ক পেতে পারেন, অথবা কানাডিয়ান কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকলে আপনি পেতে পারেন, কানাডিয়ান প্রিভিয়াস কোনো এডুকেশন থেকে থাকলে আপনি পেতে পারেন। বাট চিন্তা করেন যে বাকি 95 কিন্তু আমার একার উপরে। তো সেই দিক বিবেচনায় আমি অবশ্যই বলবো এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা একটা স্বনির্ভর প্রোগ্রাম। আরও কারণ আছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটাকে ভালো বলার। এটা আমি আগেই বলেছি, এক্সপ্রেস অর্থাৎ যদি আপনি রিয়েল কোয়ালিফাইড হয়ে থাকেন, প্রোগ্রামটা খুবই ত্বরান্বিত একটা প্রোগ্রাম। আগামী 8 থেকে 12 মাসের ভিতরেই যদি আপনি চান, আপনাকে কানাডার মাটিতে দেখতে পারেন। সুতরাং সারা জীবন এটার পিছনে লেগে থাকার মতো কিছু নাই। আমি বলবো ইটস সর্ট অফ ডু অর ডাই প্রজেক্ট, হলে এখন, না হলে কখনো নয়। ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটাকে খুবই পপুলার মনে করে থাকি। খুব সংক্ষেপে যদি বলি যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য একদম বেঞ্চমার্ক, খুব শর্টে যদি বলা হয়, কি কি দরকার? এই জিনিসটা অবশ্যই আমাদের জানা দরকার, যেহেতু আমাদের দর্শকরা অবশ্যই জানতে চাইবেন যে ঠিক আছে, আমি বুঝলাম এক্সপ্রেস এন্ট্রিটা একটা স্বনির্ভর প্রোগ্রাম অথবা সবচেয়ে পপুলার প্রোগ্রাম, সো আমাকে কি করতে হবে বা আমার কি থাকা প্রয়োজন। তো এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের একটা ব্যাপার আছে যেটাকে তারা বলে 6 সিলেকশন ফ্যাক্টরস। এই 6টা সিলেকশন ফ্যাক্টরসকে যদি আমরা একটু মাথায় নিয়ে আসতে চেষ্টা করি, আমার মনে হয় অতি সংক্ষেপে এবং অতি সাধারণভাবে আমরা অন্তত কিছুটা হলেও ধারণা পাবো যে আমরা পারছি কি পারছি না। আর তারপরও মিস্টার সিনহা তো বললেন যে প্রি অ্যাসেসমেন্টের একটা বিষয় কিন্তু থেকেই যায়। তো প্রি অ্যাসেসমেন্টে যখন আপনি 1-to-1 একটা ডিসকাশনে বসবেন একজন নলেজেবল এক্সপার্টের সাথে, তখন কিন্তু অবশ্যই আপনি বুঝে যাবেন যে আপনার সম্ভাবনাটা
কতটুকু। কারণ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ইমিগ্রেশন প্রসেসটা এটা কিন্তু আসলে আমরা মজা করে অনেক সময় বলি যে প্যারাসিটামল 2 বেলা, যে কোনো রোগের জন্য একটা ওষুধ দিলে কিন্তু আসলে চলে না। এখানে একটু কেস টু কেস, প্রোফাইল টু প্রোফাইল, একটুখানি কাস্টমাইজেশন এখানে চলে আসে, সেই কারণে এক্সপার্টদের দরকার। আচ্ছা, আমি আপাতত সেই 6টা সিলেকশন ফ্যাক্টর নিয়ে একটু কথা বলবো। তার ভিতরে 1 নাম্বারটা যেখানে আমাদের সবচেয়ে বেশি ভয় চলে আসে, আইএলটিএস। আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.0 ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ 4টা মডিউলেই আলাদা আলাদাভাবে 6.0 পেতে হবে। আসলে দশমিক বলি আর যাই বলি না কেন, 6 পেতেই হবে আমাকে। এরপর একটা কথা আরো থেকে যায়, এটাই কি মানে হলেই চলবে না আরো বেশি পেতে হবে? হ্যাঁ, ইট ডিপেন্ডস আপনার বাকি প্রোফাইলের নাম্বারটুকু কেমন। কারণ আমি আগেই বলেছি 100তে মিনিমাম পেতে হবে 67, আর তারপরও এখানে সিআরএস কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম বলে একটা মার্কস আছে, যেটা হচ্ছে টোটাল 1200 মার্কিং। এই 1200 মার্কিং এর উপরে আপনি কিভাবে আইটিএ পাবেন কি পাবেন না সেইটার, যেমন কথার কথা আমি যদি বর্তমান ট্রেন্ড বলে থাকি, এবং বর্তমান বলতে আমি বলবো 2020-এর জানুয়ারি থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বছরে প্রায় ক্রান্তি লগ্নে বসে আছি। এই প্রায় গত 12 মাসের সিআরএস ট্রেন্ড বা আইটিএ কাট অফ স্কোরের কথা যদি আমরা বলে থাকি, এটার পয়েন্ট হচ্ছে 470। এখন এই 470-এর ভিতরে আইএলস কিন্তু একটা পার্ট মাত্র। তো আপনার আইএলস এর পয়েন্ট যদি 6-এ ভালো না আসে, তাহলে আপনাকে আরো বাড়াতে হবে, 7 পেতে হতে পারে, 7.5 পেতে হতে পারে, কিন্তু 6-এর নিচে না হলেই নয়। এক্ষেত্রে অনেকে বলে থাকেন বা অনেকে জিজ্ঞেস করে থাকেন, আইএলস ছাড়া যাওয়ার কি কোনো উপায় আছে? একটুখানি উত্তরটা না দিলেই নয়, আপনাকে বুঝতে হবে আপনি একটি ইংলিশ ভাষাভাষী দেশে আসছেন। এমনকি যদি আপনাকে আইএলস ছাড়া এখানে আসতেও দেয়া হয়, আমি ধরে নিচ্ছি যেটা কখনোই সম্ভব নয়, আসতেও যদি দেওয়া হয়, আপনি কথা বলবেন কার সাথে, কি দিয়ে কথা বলবেন? বাঙালি আর কয়জন? দেশটা তো ইংলিশ ভাষাভাষী, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ ভাষাভাষী। হ্যাঁ, ফ্রেঞ্চ আছে, কিন্তু আমরা সেই ক্লাস 1 থেকে ইংলিশ পড়ে ইংলিশেরই আমাদের এই দুর্বলতা, সেখানে ফ্রেঞ্চ আর কতটুকুই বা জানবো। সো ইংলিশের পিছনে মন দেওয়াটাই ভালো। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, কানাডার যেই এনওসি যেই ব্যাপারটা আছে, যে ন্যাশনাল অকুপেশন কোড, মোট 5টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, 0, A, B, C অ্যান্ড D। তার ভিতরে সি এবং ডি এই 2টা ক্যাটাগরি এক্সপ্রেসেন্টের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আপনাকে অবশ্যই 0, A অথবা B এই 3টা ক্লাসেরই কোনো না কোনো একটা কোডে আসতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই 3টার বিশেষত্ব কি? হ্যাঁ, এই 3টার বিশেষত্ব হচ্ছে এটাই, 0কে বলা হচ্ছে টপ ম্যানেজমেন্ট। সে আপনার জবের এক্সপিরিয়েন্স হয়তো 18 থেকে 20 বছর, আপনি কোনো না কোনো কোম্পানির এমডি, সিইও, বোর্ড অফ ডিরেক্টরসের কেউ, বা ঊর্ধ্বতন কর্মকর্তা, এক কথা যদি আমি বলি। এই ক্যাটাগরিটা হচ্ছে তারাই যারা কিনা ওই কোম্পানির মিড লেভেল ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ডেজিগনেশনটা হতে পারে কোনো না কোনো একজন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিজিএম, এজিএম, এই ধরনের কোনো একটা যদি আপনার ডেজিগনেশন থেকে থাকে, দেন ইউ বিলং টু ক্লাস এ। আচ্ছা, এরপরে তৃতীয় এবং সর্বশেষ যেটা কিনা এক্সপ্রেসেন্টিভ প্রোগ্রামের জন্য এলিজিবল, সেটা হচ্ছে ক্লাস বি। ক্লাস বিটা হচ্ছে ঠিক নিচু না, মানে নিম্ন মধ্যবিত্ত টাইপের কিছু একটা আমি যদি বলতে চাই, সেটা আপনি ধরে নেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড বিলো, বাট তারা অফিসের ক্লার্কিক্যাল পজিশনের উপরে বিলং করে। এই ক্লাস বিটা হলে আপনি ক্লাস বি, এই ক্লাসে যদি আপনি পড়েন, আপনি ক্লাস বিতে পড়েন, তাহলে এই 0, A, B এই 3 ধরনের যে কোনো এক ধরনের ক্লাসে যদি আপনি পড়েন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা স্কিল হিসাবে গণ্য হবে, এবং মিনিমাম 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, এবং সেটা হতে হবে ফুল টাইম কন্টিনিউয়াস। 3 নাম্বার হচ্ছে এডুকেশন। এডুকেশন এক্সপিরিয়েন্স, এডুকেশন রিকোয়ারমেন্টের কথা যদি বলি, এডুকেশন রিকোয়ারমেন্টের এখানে যদি আপনি পয়েন্ট হিসেবে যদি আপনি চিন্তা করতে চান, সেখানে কিন্তু হাই স্কুল কমপ্লিশনের পরও একটা পয়েন্ট আছে, ইভেন এইচএসসি কমপ্লিটের পরেরও একটা পয়েন্ট আছে, কিন্তু কার্যত যদি বলি ব্যাচেলর অ্যান্ড অ্যাভাব, অর্থাৎ ন্যূনতম যদি আপনার একটা 3 ইয়ার্সেরও ব্যাচেলর প্রোগ্রাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার এডুকেশনটা কাউন্টেড হবে। আচ্ছা, এখানে একটা কথা একটু না বললেই নয়, এই এডুকেশনটা ধরেন আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন অথবা অন্য যে কোনো দেশ থেকে পড়াশোনা করেছেন, কানাডা ব্যতীত, আপনি সেখানকার ব্যাচেলর করেছেন মানেই কিন্তু এখানে আপনি পয়েন্ট পেয়ে যাবেন না। এখানে আলাদাভাবে আইআরসিসি 5টা ইসি অথরিটিকে ডেজিগনেটেড করে দিয়েছে, যারা কিনা আপনার এই পড়াশোনাকে, এটাকে, এই প্রসেসটাকে বলা হয় ইসিএ, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। অর্থাৎ তারাই আপনাকে ইভ্যালুয়েট করবে আপনার সেই ব্যাচেলর ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেমের কোথায় বিলং করে। অর্থাৎ কখনো কখনো দেখা যাবে আপনার 4 ইয়ার্সের ব্যাচেলর প্রোগ্রাম ছিল, সেটা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডে 3 বছরে দেওয়া হয়েছে, অথবা আপনার একটা
মাস্টার্স প্রোগ্রাম ছিল সেটা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড আসলে 4 ইয়ার্স অফ ব্যাচেলর প্রোগ্রামে ইকুইভ্যালেন্সি দেওয়া হয়েছে। এই যে ইকুইভ্যালেন্সির ব্যাপারটা সেটা ইসি অথরিটিসগুলো করে থাকে এবং ফাইনালি তারা যেই লেভেলটা আপনাকে বলবে আপনি সেই লেভেলেই বিলং করেন। তো সেটা হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট। বয়সের উপর একটা পয়েন্ট আছে এবং সেখানেই হয়তোবা অনেকে আটকে যান, ভাবেন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা তো আমার জন্য নয়। আনফর্চুনেটলি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা আপনার জন্য নয়। হ্যাঁ, যদি আপনার বয়সটা একটু বেশি হয়ে থাকে, ধরেন আমি যদি বলি 40 ঊর্ধ্ব, সেক্ষেত্রে হয়তো আসলেই আপনার জন্য না, বা বয়সের কারণে আপনি অনেকখানি আটকে যাবেন। কিন্তু তারপরও একটা সমাধান থেকে যায়। শুরুতে যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। সেক্ষেত্রে যার বয়সটা একটু কম, ধরেন এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের 29 এবং বিলো যারা, তারা 100-তে 100 পয়েন্ট পায় বয়সের জন্য। কিন্তু 29-এর পরে 30, 31, 32 প্রতি 1 বছরে 5 পয়েন্ট করে কাটা যাচ্ছে। এখন ধরে নেন আপনার বয়স হচ্ছে 40, তাহলে কিন্তু 29-এর পরে প্রতি 1 বছরের জন্য আপনি 5 করে পয়েন্ট হারাচ্ছেন। তাহলে সেই পয়েন্ট আপনি কিভাবে কভার করতে পারেন? আইএলটিএস দিয়ে। যেখানে বাকিরা যার বয়স একটু কম, সে 32-33 বছর যার বয়স, সে হয়তো 6 বা 6.5 পেলে চলছে, কিন্তু আপনার জন্য সেই জায়গাটাকে কভার করতে হবে আইএলটিএস এর হাইয়েস্ট পয়েন্ট দিয়ে। এটাই হতে পারে আপনার জন্য একটা সমাধান, কিন্তু এইজের একটা পয়েন্ট এখানে আছে। তারপর আসে প্রুফ অফ ফান্ড, টাকা পয়সা। টাকা পয়সার একটা টেবিল এখানে আছে, যেই টেবিলটা হচ্ছে একেবারেই ডিপেন্ড করে প্রতিটা ফ্যামিলি মেম্বারের উপরে। আপনার ফ্যামিলিতে টোটাল কতজন নাম্বার আছে, আপনি একা হয়ে থাকলে সেটার একটা রকম নাম্বার, আপনি যদি 2 জন জাস্ট ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে 2 জন, এইভাবে আপনার যতজন সন্তান সন্ততি আছে সব মিলে। এখানে ভাই বোন বা বাবা মা এরা কিন্তু অন্তর্গত নয়। ফ্যামিলি বলতে বোঝানো হয় আমি ম্যারিড হয়ে থাকলে আমার স্পাউস, আমার বাচ্চা থাকলে বাচ্চা। সো এর উপর ভিত্তি করে টাকা পয়সার পরিমাণ। আমি একেবারেই অত ব্রেকডাউনে না গেলাম, যদি একটা ধারণা আপনাদেরকে দিতে চাই যে আসলে টাকার অঙ্কটা কতটুকু, সেক্ষেত্রে যদি বলতে চাই 3 থেকে 4 জনের যদি একটা ফ্যামিলি হয়ে থাকেন আপনারা, আপনাদের টাকার আনুমানিক পরিমাণ হয়ে থাকবে 14 থেকে 17 লক্ষ টাকার মতো বাংলাদেশি টাকায়। এরপরে আপনি চিন্তা করতে পারেন, যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় 2 জন, আর 1 লাখ 2 লাখ টাকা কম, আর যদি আপনার ফ্যামিলি মেম্বার 5 জন 6 জন হয়ে থাকে আরো 2-3 লাখ করে বেশি। অর্থাৎ টাকার অঙ্কে যদি আমি বিবেচনা করি, হয়তো বা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা আপনার জন্য খুব একটা প্রবলেমেটিক কোনো প্রোগ্রাম না। কারণ এই 14 থেকে 16-17 লক্ষ টাকার একটা যেই ব্যাপার, আমার মনে হয় এটা আমরা সহজেই ম্যানেজ করতে পারি। ধন্যবাদ। আমরা তো এর আগেই বলেছি যে আমরা এটা একটা ডিটেল প্রোগ্রামে যাব, বাট নেক্সট প্রশ্নে তো যাবার আগে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে যাবার আগে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার মিস্টার সিদ্দিকের সঙ্গে।